আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে কথা বলবো। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ ব্যবস্থা, আর ইংরেজিতে এটার নাম হচ্ছে ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল অ্যাসেটস। তাহলে আমরা এই চ্যাপ্টারের কথা বলার জন্য ফার্স্টে আমরা এই চ্যাপ্টারের কিছু তথ্য সম্পর্কে একটু কথা বলে নিই। দৃশ্যমান অদৃশ্যমান বলতে আমরা কি বুঝি এটা আমাদের আগে জানা জরুরি। দৃশ্যমান মানে হচ্ছে যা দেখা যায়, আর অদৃশ্যমান মানে যা দেখা যায় না। তাহলে একটা প্রতিষ্ঠানে দৃশ্যমান সম্পদ বা অদৃশ্যমান সম্পদ কোনগুলো সেগুলো আমাদের আগে জানতে হবে। দৃশ্যমান সম্পদ হচ্ছে সেই সকল সম্পদগুলো যা প্রতিষ্ঠান ব্যবহার করে, অদৃশ্যমানও ব্যবহার করে, কিন্তু দৃশ্যমান যা ব্যবহার করে এবং যা দেখা যায়, ছোঁয়া যায় এমন তথ্যগুলোকে বলা হয়। যেমন একটা প্রতিষ্ঠানের দৃশ্যমান সম্পদ হচ্ছে কি কি? আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, কম্পিউটার, মেশিন, এই সকল জিনিসপত্রগুলোকে আমরা কি বলতে পারি? দৃশ্যমান সম্পদ। আচ্ছা, এই দৃশ্যমান সম্পদ প্রতিষ্ঠান যখন ব্যবহার করে, ব্যবহার করার ফলে সম্পদের মূল্যটা কি হতে থাকে? হ্রাস পেতে থাকে। তাহলে সম্পদের মূল্য যদি হ্রাস পায়, তাহলে ওই সম্পদ হ্রাসকৃত মূল্যটাকে কি বলা হয়, বা যে অংশটুকু হ্রাস পেল সেটাকে কি বলা হয়? তাহলে খেয়াল রাখতে হবে, যে সকল স্থায়ী সম্পদ রয়েছে সেই সম্পদগুলোর মধ্যে যেগুলো দৃশ্যমান, এগুলো ব্যবহার করার ফলে যে ক্ষয় বা ক্ষতি সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছে অবচয়। কি বলা হয়? অবচয় বলা হয়। ওকে, তাহলে এটাকে ইংরেজিতে বলা হয় ডিপ্রিসিয়েশন। এটাকে ইংরেজিতে বলা হয় ডিপ্রিসিয়েশন। ওকে, তারপরে আমরা দেখব যে অদৃশ্যমানটা হচ্ছে কোনগুলো। অদৃশ্যমান হচ্ছে যা দেখা যায় না, ছোঁয়া যায় না এমন তথ্য। যেমন এক্সাম্পল দিলে আমরা আরো সহজে বুঝবো। যেমন আমাদের প্রত্যেকের বাবা মা রয়েছে, বাবা মা যেরকম আমাদেরকে ভালোবাসে তার পরিমাপ করা যায় না, ঠিক একটা প্রতিষ্ঠানের অদৃশ্য কিছু সম্পদের যা এরকম কি অদৃশ্য, দেখা যায় না, ভালোবাসার মতো। তাহলে এরকম কোন তথ্য যেগুলো হচ্ছে যে কি কি সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো হচ্ছে কি অদৃশ্য সম্পদ। যেমন একটা জিনিস আমরা সব সময় দেখি, সুনামটা হচ্ছে কি একটা প্রতিষ্ঠান এর গুণাগুণকে বলা হয়। যেমন আমরা একটা এক্সাম্পল বলতে পারি, যেমন কেএফসি একটা ফরেন কোম্পানি, বিদেশি কোম্পানি। এই কোম্পানিটা একটা শোরুম বাংলাদেশে রয়েছে, মানে একটা সত্তা বাংলাদেশে আছে। যেমন খেয়াল করে দেখি, কেএফসি আমাদের বাংলাদেশেও কিন্তু সমাদৃত। কিভাবে? আমরা ভিন্ন ভিন্ন জায়গায় খাবার খেতে গেলে আমরা কেএফসির খাবার খেতে চাই। এখন ওই কেএফসির খাবার আমাদের দেশে যেরকম ওদের দেশে কি একই রকম না? একটু ডিফারেন্ট। তবে কথা হচ্ছে যে ওই কেএফসির যে নামটা, এই নামটা আমরা ব্যবহার করছি। কেএফসির নামটা কি আমরা ব্যবহার করছি, এই কেএফসি সুনামটা আমরা ব্যবহার করছি। তাহলে কেএফসি কোম্পানির কাছ থেকে আমরা কি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা কি এর সুনামটা ব্যবহার করছি। আবার নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে তখন আবার আমাদেরকে এটা কি করতে হবে? নতুন করে রিনিউ করে নিতে হবে। তাহলে এই হচ্ছে যে সুনাম। তাহলে আমরা জানতে পারলাম যে এই সুনামের উপর যেই জিনিসটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় হচ্ছে অবলোপন। এই সুনামটা ব্যবহার করলে যে ক্ষয় বা ক্ষতি হয় এটাকে কি বলা হয়? অবলোপন বলা হয়। এটাকে ইংরেজিতে বলা হয় ডিপ্লেশন। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, একটা হলো ডিপ্লেশন। ওকে, এই হচ্ছে যে অবচয় অবলোপন। তার মানে এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে অবচয় অবলোপনের উপরে কার্যক্রম পরিচালনা করা। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারের অবচয় অবলোপন সম্পর্কে জানতে হলে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। অবচয় অবলোপন বের করার পদ্ধতি রয়েছে অনেকগুলো, ঠিক আছে। তবে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ভাবে অবচয় অবলোপন বের করে থাকে। এর মধ্য থেকে আমাদের খেয়াল করতে হবে, অবচয় হচ্ছে যে ওই সকল তথ্য যে, আর অবলোপন হচ্ছে ওই সকল তথ্য সম্পত্তি ব্যবহার করার ফলে যে ক্ষয় বা ক্ষতি হয়। তাহলে এর পদ্ধতি রয়েছে 13টা, কোন কোন বইয়ে 3টা, কোন কোন বইয়ে 13টা, এক এক বইয়ে এক এক ভাবে আলোচনা করা আছে। তবে আলটিমেটলি আমরা 3টা অবচয়ের সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম যে 3টা সূত্র নিয়ে আলোচনা করব, সেই 3টা সূত্রের মধ্যে আমি 3টা পদ্ধতিই লিখছি। প্রথম পদ্ধতির নাম হচ্ছে যে নাম্বার 1, সরল রৈখিক পদ্ধতি।
প্রথমটার নাম হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, এটার আরেকটা নাম আছে স্থির কিস্তি পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতি অথবা স্থির কিস্তি পদ্ধতি নাম্বার 1। নাম্বার 2 ক্রমহ্রাসমান জের পদ্ধতি। নাম্বার 3 উৎপাদন ভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, এই 3 পদ্ধতি আমরা ম্যাথ করব। তাহলে প্রথমটার নাম হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি, আর এটা হলো উৎপাদন ভিত্তিক পদ্ধতি। তবে আমার মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, সেটা হচ্ছে কি, যদি আমরা সরল রৈখিক পদ্ধতি ম্যাথ করতে পারি তাহলে বাকি দুটা পদ্ধতির ম্যাথই আমরা সহজেই পারবো। শুধুমাত্র প্রত্যেকটা পদ্ধতিতে একটু একটু পার্থক্য রয়েছে, কিন্তু একটা পদ্ধতি ভালো করে পারলে পরের পদ্ধতিগুলো অটোমেটিক্যালি পারা যাবে। আমরা তাহলে সরল রৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি এবং উৎপাদন ভিত্তিক পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেব। সরল রৈখিক পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে অবচয়ের হার প্রত্যেক বছর একই রকম থাকবে, অপরিবর্তিত থাকবে, এটাকে সরল রৈখিক পদ্ধতিতে বলা হয়। ক্রমহ্রাসমান পদ্ধতি হচ্ছে ক্রমান্বয়ে অবচয়ের পরিমাণ কমতে থাকবে, কারণ সম্পদের পরিমাণ কমে যায়, যার কারণে অবচয়ের পরিমাণও কি কমে যায়। এখানে হচ্ছে ডিডাকশন মানে বাদ দিয়ে কাজ করতে হয়। ওকে, এরপরের পদ্ধতি যেটা উৎপাদন ভিত্তিক। উৎপাদন ভিত্তিক হচ্ছে যে আমরা দেখি কোন উৎপাদনকারী কারখানায় যে সকল মেশিনগুলো ব্যবহার করা হয়, সেই মেশিনগুলোর উপরে কি হয়, অবচয় সৃষ্টি হয়, সেগুলোকে বলা হয় উৎপাদন ভিত্তিক পদ্ধতি। তাই প্রত্যেকটা বছর যতটুকু ব্যবহার করেছে মেশিনটা বা যত টাইম ব্যবহার করা হয়েছে সেই টাইমের উপর ভিত্তি করে অবচয় সৃষ্টি করা হয়। তাহলে আমরা দেখব পরবর্তীতে এই পদ্ধতিগুলোর জন্য কি কি সূত্র ব্যবহার করতে হয়। আমি কয়েকটা সূত্র লিখে বলে দিচ্ছি, একটু কষ্ট করে মনোযোগ দিতে হবে। নাম্বার 1, সম্পত্তির মোট ক্রয় মূল্য। সম্পত্তির মোট ক্রয় মূল্য, সম্পত্তির মোট ক্রয় মূল্য বের করতে হলে আমরা কোন সম্পত্তি যদি ক্রয় করি তাহলে তার একটা ক্রয় মূল্য থাকে, যোগ যোগ অন্যান্য যে সকল খরচগুলো থাকে, অন্যান্য খরচ। ঠিক আছে, খেয়াল রাখতে হবে সম্পত্তির ক্রয় মূল্য প্লাস অন্যান্য খরচ। তবে একটা কথা হচ্ছে, যদি এক্ষেত্রে লাইসেন্স ফি থাকে, লাইসেন্স ফি সম্পদের সাথে যোগ করা যাবে না। আমি এটা লিখলাম না, এটা আপনাদের ক্লু থাকবে। ওকে, এরপর আমরা যাব দ্বিতীয় টপিকস, অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য বের করার জন্য আমাদের সূত্র রয়েছে। সম্পত্তি মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে একটু খেয়াল করতে হবে, সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য। নাম্বার 3, বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় হচ্ছে যে কি, বছরে অবচয়ের পরিমাণটা কত। দেখো আমাদের এখানে কি লেখা আছে, অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। অবচয়যোগ্য মূল্য হচ্ছে কি, সম্পত্তি আমাদের ব্যবহার করার জন্য একটা নির্দিষ্ট কি থাকবে, সময়সীমা থাকবে, সেই নির্দিষ্ট সময়সীমাকে বলা হচ্ছে আয়ুষ্কাল। আর অবচয়যোগ্য মূল্য সূত্র হচ্ছে কি, সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্ন অবশেষ মূল্য। সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্ন অবশেষ মূল্য। আমি একটু বলতে চাচ্ছি, যারা যারা তোমরা লাইভে আসছো তোমাদেরকে ধন্যবাদ, আর যারা আসতে পারে নাই তোমরা তাদেরকে একটু কষ্ট করে জানিয়ে দাও। আর যেহেতু আমাদের অনলাইন ক্লাস, সেহেতু আমাদের কিছু কোশ্চেন যদি থাকে, আমাদের কোশ্চেনগুলো তোমরা করবা, আমি তোমাদের কোশ্চেনগুলো কমেন্টের মাধ্যমে দেখে আনসার করব। কেউ যদি কোনো জায়গায় না বুঝে থাকো একটু কষ্ট করে বলবা। যাদের যাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে তাই বলে তুমি এটা না দেখলেও চলবে এমন কোনো কিছু না। আমরা এটা দেখব,
বারবার যখন কোনো তথ্য দেখা হয় তখন সেই জিনিসটা তোমাদের মাইন্ডে সেট আপ হয়ে যাবে। আর যখন তুমি একবার দেখবে, একবার দেখলে কিন্তু সবগুলো জিনিস কিন্তু কমপ্লিট করা সম্ভব না। ঠিক আছে, যাই হোক, আমরা তাহলে পরবর্তী টপিকসটা নিয়ে কথা বলি। পরবর্তী টপিকস হচ্ছে যে আমরা এখানে তিনটা জিনিস জানলাম। এই তিনটা হচ্ছে তোমাদের ক নাম্বার কোশ্চেনের থাকবে। ক নাম্বার, ক ক নাম্বারে এই তিনটা জিনিসের যে কোনো একটা থাকতে পারে, আবার দুইটাও থাকতে পারে। এবার খেয়াল করো, সম্পত্তির মোট মূল্য, অবচয়যোগ্য মূল্য, বার্ষিক অবচয়। ঠিক আছে, এবার আমরা চলে যাব পরবর্তী টপিকসটা নিয়ে কথা বলবো। পরবর্তী 4 নাম্বার সূত্রটা নিয়ে আমি কথা বলছি। আমি উপরেরগুলো মুছে দিচ্ছি। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লিখবো যদি আপনাকে বলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করেন, তাহলে আপনি কি করবেন? আপনি লিখবেন এখানে আয়ুষ্কাল, উপরে লিখবেন হচ্ছে যে 100%, মানে সম্পত্তির মোট মূল্য যেটা 100% সেটাকে বলা হচ্ছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ভাগ করলে আমাদের কি বের হয়ে যাবে? অবচয়ের হার বের হবে, একটা পার্সেন্টেজ বের হবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার। ইকুয়াল দেখেন 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 2। ক্রমহ্রাসমান মানে এটার আরেকটা নাম আছে ডাবল ডিক্লাইন মেথড, মানে দ্বিগুণ হার পদ্ধতি। তাহলে দ্বিগুণ হার পদ্ধতিতে যদি আমরা করি এইভাবে করতে পারি। এটার আরেকটা সূত্র রয়েছে যেটাকে রুট দিয়ে করতে হয়। ঠিক আছে, তো রুট দিয়ে করলে হবে, এই পদ্ধতিতে করলেও হবে। যে কোনো দুইটা পদ্ধতি যেটাই আপনারা চান ইউজ করতে পারেন। তবে কথা রয়েছে, দুইটা পদ্ধতির আনসার কিন্তু একটু ভ্যারিয়েশন আসবে। ঠিক আছে, ওকে, তবে এই পদ্ধতিটা সহজ, এই পদ্ধতিতে আপনারা করতে পারেন। তাহলে আমরা আজকে এই অষ্টম অধ্যায়, আমরা অষ্টম অধ্যায়ে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের অবচয় নিয়ে কথা বলছি। তাহলে অবচয়ের মধ্যে আমরা ইংরেজিতে বলেছি, অবচয়ের ইংরেজি শব্দ হচ্ছে কি? ডিপ্রিসিয়েশন। আপনাদের খেয়াল রাখতে হবে ডিপ্রিসিয়েশন এর আগের শব্দটা হচ্ছে ডি। ডি এর বাংলা শব্দ যদি এটাকে বলে হ্রাস। আপনাদের অবজেক্টিভ কোশ্চেনে আসতে পারে ডি এর বাংলা শব্দ কি? ডি এর বাংলা শব্দ হচ্ছে হ্রাস। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলে যাই, একটা ম্যাথ নিয়ে কথা বলবো। আমরা ফার্স্টে সরলরৈখিক পদ্ধতিটা শিখব। প্রথমে আমরা সরলরৈখিক পদ্ধতিটা শিখব ভালো করে, দেন আমরা ক্রমহ্রাসমান, দেন উৎপাদন ভিত্তিক পদ্ধতিটা নিয়ে কথা বলবো। আমরা আজকে একটা ম্যাথ নিয়ে কথা বলছি, দেন আগামী দিন আরেকটা ম্যাথ নিয়ে কথা বলবো। তাহলে আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি কিছু জিনিস কমপ্লিট হয়ে যাবে। আমি এই ফাঁকে একটু আপনাদের কিছু কমেন্ট দেখে নেই। কেউ যদি কোনো কমেন্ট করে থাকে আমি কমেন্টগুলো দেখে নেই। আচ্ছা, আপনাদের কমেন্টগুলো পড়লাম। এখন কথা হচ্ছে যে আমার কথা প্লাস সবগুলো জিনিস দেখা যাচ্ছে কিনা এইটা একটু এনশিওর করতে হবে আমাকে। আমরা তাহলে চলে যাই ম্যাথ নিয়ে কথা বলতে। আমি একটা ম্যাথ, ছোট একটা ম্যাথ এখানে উপস্থাপন করছি, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন।
একটু বোর্ডের দিকে দেখেন। আপনাদের আমি যে ম্যাথটা এখন এখানে উঠালাম অ্যাকচুয়ালি আমি ভেঙে ভেঙে দিয়েছি শর্ট করে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনাদের এরকম থাকবে না, প্যারা আকারে থাকবে। লেখা থাকবে এরকম 2019 সালে 1 জুলাই জানুয়ারি তারিখে একটি মেশিন ক্রয় করা হয় 1,50,000 টাকা দিয়ে, সংস্থাপন ব্যয় ও অন্যান্য খরচ 70,000 টাকা, ভগ্ন অবশেষ মূল্য এত টাকা এবং আয়ুষ্কাল 10 বছর। মেশিনটি 31 ডিসেম্বর তারিখে অবচয় ধার্য করে। প্রত্যেক বছর শেষে কি অবচয় ধার্য করে, এই হচ্ছে উদ্দীপক। আমি এটা সংক্ষেপে লেখার জন্য বুঝাচ্ছি, একটু কষ্ট করে দেখেন। তাহলে আমরা জানি সম্পত্তির মোট মূল্য কত, সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে কত 1,50,000, সংস্থাপন ব্যয় 70, ভগ্নাবশেষ মূল্য 20, আয়ুষ্কাল 10 বছর। ওকে, তাহলে আমরা চলে যাই ম্যাথটা সলিউশন করার জন্য। ম্যাথ সলিউশন করতে হলে আমি যে 5টা সূত্র দিয়েছি ওই 5টা সূত্র আমি আপনাদের কাছ থেকে কিছুক্ষণ পর, আমি লাইভ শেষ করে আপনারা কিছুক্ষণ পর এই অঙ্কটা দিয়ে ওই 5টা ম্যাথ, ওই 5টা যে সূত্র দিলাম ওই সূত্রের 5টা ম্যাথ করে আমাকে আপনারা গ্রুপে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আমি দেখে নেব। ওকে, তাহলে আমরা চলে যাই ম্যাথটা সলিউশন করতে। প্রথমে আমরা যেটা বের করব ক নাম্বার কোশ্চেন। দেখুন আমি ক নাম্বার কোশ্চেন দিচ্ছি, বার্ষিক অবচয় নির্ণয় করব। ক নাম্বার কোশ্চেন, বার্ষিক অবচয় নির্ণয় করব সম্পত্তি। হ্যাঁ, আমরা যেই পদ্ধতি করছি এটার নাম হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। আমরা যে পদ্ধতি করছি এটা সরল রৈখিক পদ্ধতি, এটাকে বলা হয় স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড। তাহলে আমরা লিখব বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় ইকুয়াল ক্রয় মূল্য প্লাস সংস্থাপন ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। একটু কষ্ট করে বলুন দেখা যাচ্ছে কিনা, যদি দেখতে পান আলহামদুলিল্লাহ, যদি দেখতে না পান বলেন, আমি দরকার হলে আরেকটু স্পষ্ট বড় করে লেখার চেষ্টা করব। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা কে কোথায় আছেন আওয়াজ তুলুন, জোরে আওয়াজ তুলুন, মানে একটু কষ্ট করে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন কে কে দেখতে পাচ্ছেন। আপনাদের কারো কোনো কমেন্ট পাচ্ছি না আমি। জাহিদ লেখছে ভাইয়া আপনাকে খুব মিস করতেছি। জি জাহিদ। মিথিলা তোমায় কিন্তু মাইক দেবো বুঝছো। ওকে, বার্ষিক অপচয় সূত্র ক্রয় মূল্য প্লাস সংস্থাপন ব্যয় মাইনাস ভগ্নাংশ ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে আমরা লিখবো সম্পত্তি ক্রয় মূল্য হচ্ছে 1,50,000, সংস্থাপন ব্যয় 70,000, ভগ্ন অবশেষ মূল্য 20,000, আয়ুষ্কাল 10 বছর। ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 20,000 টাকা। তার মানে আমাদের বছরের অবচয় কত দাঁড়ালো 20,000 টাকা। আমি এখানে ফুল অবচয় এনেছি একটাই কারণ আমাদের বছরের শুরুতে আমরা সম্পত্তি ক্রয় করেছি, বছরের শেষে গিয়ে সম্পত্তির অবচয় নির্ণয় করবো। এই জন্য জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে অবচয় কতটুকু আসবে 20,000। দেখেন 1,50,000 যোগ 70 মাইনাস 20 ডিভাইডেড বাই 10, ভাগ করলে আমরা পাচ্ছি 20,000 টাকা। এটা অবচয় পেলাম। এবার আমরা চলে যাব যে ক নাম্বার কোশ্চেন শেষ। আমাদের খ নাম্বার কোশ্চেন বলবে জাবেদা দাখিলা প্রস্তুতকরণ। কি প্রস্তুত করতে বলবে? জাবেদা দাখিলা প্রস্তুতকরণ। তাহলে জাবেদা প্রস্তুত করতে গেলে আমাদের কি কি জাবেদা আসবে একটু খেয়াল করেন, আপনাদেরকে বলছি। অবচয়, অবচয়ের জাবেদা কি? নরমাল আমরা যে সাধারণ জাবেদা করি অবচয়, সেই জাবেদাটা কি? আমরা অবচয় জাবেদা লিখে হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, আমরা এটা লিখি। অথবা কেউ কেউ লেখে পুঞ্জীভূত অবচয়, কেউ কেউ পুঞ্জীভূত অবচয় লেখে, কেউ অবচয় সঞ্চিতি লেখে, অ্যাজ ইউর ইচ্ছা। মানে আপনার যেটা ভালো লাগে আপনি সেই জিনিসটাই ব্যবহার করতে পারবেন। তাহলে অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এবার আরেকটা জিনিস খেয়াল করেন,
জি ঠিক আছে মিথিলা, এরপরে লেখাগুলো বড় করে লিখবো। ওকে, তাহলে একটু একটু বোর্ডের দিকে তাকান। অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট, এটা হচ্ছে অবচয় আমরা যে জাবেদা করতাম সেটা। একটা জিনিস খেয়াল করেন, আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে কি, এই সাধারণ জাবেদার পর আমাদের আরেকটা জাবেদা দিতে হয়। খেয়াল রাখতে হবে প্রত্যেক বছর শেষে প্রতিষ্ঠানে যে সকল মুনাফা জাতীয় ব্যয় এবং আয়গুলো সৃষ্টি হয়, সেই ব্যয় আয় হিসাবগুলোকে প্রতিষ্ঠান কি করে, বন্ধ করে দেয়। এই বন্ধ করার জন্য যে দাখিলা প্রস্তুত করা হয় তাকে বলা হয় সমাপনী দাখিলা। কি দাখিলা? সমাপনী দাখিলা। তাহলে এই যে অবচয়, অবচয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি, ব্যয়। তাহলে এই ব্যয়টাকে আমরা এবছরে যেহেতু 31 ডিসেম্বর তারিখে অবচয় নির্ণয় করছি, তাহলে এই ব্যয় হিসাবটাকে কি করতে হবে, এই বছরে বন্ধ করে দিতে হবে, যেন এই ব্যয়টা আগামী বছর না স্থানান্তর হয়। এই জন্য আমরা সমাপনী দাখিলা প্রস্তুত করব। তাহলে সমাপনী দাখিলা যদি প্রস্তুত করি, তাহলে এটা অবচয় হচ্ছে কি, ডেবিট হয়ে যাবে কি, ক্রেডিট। অবচয় হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট কি আসবে? ডেবিট আমরা লিখবো আয় সারাংশ হিসাব ডেবিট। আয় সারাংশ হিসাব ডেবিট। তাহলে খেয়াল করেন, অবচয়ের জন্য আলটিমেটলি জাবেদা কয়টা? দুটা। একটা জাবেদা হচ্ছে যে অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। এটা আপনাদের সবার খেয়াল রাখতে হবে। অবচয়ের জাবেদা দুইটা, একটা হলো অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। আর এই জাবেদাটাকে বলা হয় সমাপনী দাখিলা। এটাকে বলা হয় সমাপনী দাখিলা। ওকে, তাহলে আমরা চলে যাব জাবেদা প্রস্তুত করতে। এখানে কোশ্চেনে সে 3 বছরের জাবেদা প্রস্তুত করতে বললো, তাহলে আমরা 3 বছরের জাবেদা প্রস্তুত করব। ওকে, তাহলে আমরা চলে যাই যে আমরা জাবেদা করি। জাবেদা করার জন্য আমরা জানি সবাই জাবেদার ঘর আঁকতে হয়। জাবেদার ঘরটা আমরা এঁকে দিচ্ছি। আমরা এখানে লিখব 2019, ফার্স্টে লিখব জানু 1, 2019 জানু 1 মানে জানুয়ারি 1, কিন্তু সরি, হ্যাঁ জানু না, জানুয়ারি 1, জানুয়ারি 1 2019 আমরা এটা যেটা করব সেটা হচ্ছে কি, জানুয়ারির 1 তারিখে প্রতিষ্ঠান একটা মেশিন ক্রয় করে। এখন খেয়াল করেন, মেশিন যদি ক্রয় করে তাহলে মেশিনের জন্য জাবেদা কি, এটা নরমাল আপনারা পারেন। আমরা লিখতে পারি হচ্ছে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যা আপনি সাধারণভাবে লিখবেন, মেশিন ক্রয় করা হলো, নগদে মেশিন ক্রয়। মেশিন ক্রয়, তাহলে কত টাকার মেশিন ক্রয় করা হলো বলেন তো দেখি? 2,20,000 টাকা। 2,20,000 টাকা। এখন আপনারা বলতে পারেন যেটা কোথা থেকে পেলাম। আপনাদের যে বলেছি যে 5টা কোশ্চেন রয়েছে, সেই 5টা কোশ্চেন আপনারা সলভ করে আমাকে দিবেন। ওখানে দেখবেন ক নাম্বার কোশ্চেনের আনসার কিন্তু এটা 2,20,000 বলে দিলাম। ওকে, আমরা এরপরে লিখব ডিসেম্বর 31। এখন খেয়াল রাখতে হবে, সম্পত্তি ক্রয় করার সাথে সাথে কিন্তু অবচয় সৃষ্টি হয় না। অবচয় সৃষ্টি হয় কখন? বছরের শেষে। যার কারণে আমরা লিখব ডিসেম্বর 31। তাহলে এই বছরে 2019 সালে অবচয় কত আসছে বলেন তো? 20,000। আমরা বলেছিলাম সরল রৈখিক পদ্ধতি মানে হচ্ছে প্রত্যেক বছরের অবচয় কি থাকবে? সমান থাকবে। তার মানে 19 সালে যদি 20,000 হয়, 20 সালে কত? 20,000। 21 সালে কত? 20,000। ওকে, তাহলে আমরা এখানে ফার্স্টে লিখবো, তাহলে প্রথম জাবেদা অবচয়, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যা লিখবেন হচ্ছে অবচয় ধার্য করা হলো কি, ঠিক আছে? লিখবেন কি, অবচয় ধার্য করা হলো। তাহলে আমরা এখানে টাকা লিখবো 20,000। ওকে, তারপর আবার লিখবো ডিসেম্বর 31, কারণ বলেছিলাম অবচয় হিসাব হচ্ছে সাধারণ জাবেদা, এটার আরেকটা জাবেদা দিতে হবে কি, সমাপনী জাবেদা, মানে হিসাবটাকে আমরা বন্ধ করে দেব। তাহলে আমরা লিখবো আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, টাকা 20,000। ওকে, এখানে আমরা লিখবো অবচয় আয় সারাংশতে স্থানান্তর করা হলো, অথবা অবচয় হিসাব বন্ধ করা হলো। কি লিখবেন? অবচয় হিসাব বন্ধ করা হলো। ওকে, তাহলে আমরা একটা প্রথম জাবেদা পেলাম মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। তারপর অবচয় সৃষ্টি হয় সম্পদে, এই জন্য অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট, কারণ ওই আয় ব্যয়টাকে আমরা কি করে দিচ্ছি, এই বছর বন্ধ করে দিচ্ছি। ওকে, আমরা যেহেতু 3 বছরের জাবেদা করবো, তাহলে 3 বছরের জাবেদা করতে গেলে আমাদের কি কাজ করতে হয়?
জাস্ট মিনিট। আপনি একটু দেখেন ঠিক মতো কি দেখা যাচ্ছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে, পুরো বোর্ড দেখা যাচ্ছে? ওকে, তাহলে এবার একটু কষ্ট করে আমরা দেখে নিই। আমরা 2 বছরের জাবেদা দাখিলা প্রস্তুত করতে বলেছিলাম। আমরা বলেছিলাম 3 বছরের জাবেদা দাখিলা প্রস্তুত করব। তাহলে প্রথম বছর চলে গেল, 2019 চলে গেল, তাহলে 2020 আর 21 বাকি। এখন খেয়াল করে দেখেন 2020 সালে, একটু বোর্ডের দিকে তাকান, আপনারা নিজেরাই করতে পারেন, আমার করে দিতে হবে না। 2020 সালে একটু কষ্ট করে দেখেন, 2020 সালে আমরা কোনো সম্পত্তি ক্রয় করি না, আমরা কোনো সম্পত্তি ক্রয় করি না। তাহলে একটু খেয়াল করেন, যেহেতু 2020 সালে আমরা কোনো সম্পত্তি ক্রয় করি না, তা আমাদের এই জাবেদাটা আসবে না 20 সালে। খেয়াল করেন 20 সালে কিন্তু আমাদের এই জাবেদাটা কি ট্রান্সফার হবে না। কিন্তু 20 সালে আমি কি অবচয়ের জাবেদা করব না করব না? আমার কথা হচ্ছে যে আমরা করব, এই দুইটা জাবেদাই কি আমরা এখানে করব, 20 সালে করব। কেন? একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন কোনো সম্পত্তি ক্রয় করি সেটা যতদিন পর্যন্ত অনুপযোগী, ব্যবহার অনুপযোগী হয় ততদিন পর্যন্ত আমরা ব্যবহার করি। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে 2020 সালে অবচয়ের জাবেদাটা আসবে একদম সেই এই জাবেদার নিচেই করবেন, লিখবেন 2020 ডিসেম্বর 31। এখানে ডিসেম্বর আসবে, বলেন তো কেন? একটাই কারণ, আমরা বলেছিলাম সম্পত্তির অবচয় সবসময় বছরের শেষে তৈরি করা হয়, এই জন্য ডিসেম্বর 31। তাহলে অবচয় জাবেদা কি আসবে? প্রথম জাবেদাটাই সেম, তারপরে জাবেদাটাই সেম বসে যাবে। তার মানে এই দুইটা জাবেদায় টাকাও সেম, কোনো পার্থক্য থাকবে না, ঠিক আছে? এন্ড দেন আমরা যদি 2020 সালের পরে 21 সালে যাই, 21 সালের কাজটা যদি করি তাহলে কি হবে? 21 সালে কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি, তাহলে এই দুইটা জাবেদা আবার সেম ভাবে বসে যাবে এবং অ্যামাউন্টও কি সেম, কি ঠিক আছে? তাহলে আমি আপনাদের কিছু কাজ দিব, সেই কাজগুলো আপনারা আমাকে করে আপনারা জমা দিবেন। সেই কাজগুলো হচ্ছে যে এই যে ম্যাথটা করলাম আমরা, এই ম্যাথটা আপনাদেরকে আমি কিছু কাজ দিচ্ছি, সেই কাজগুলো আপনারা করে আমাকে গ্রুপে মেসেজ করে দিবেন, ঠিক আছে? আপনারা কাজ হচ্ছে যে এই 3 বছরের জাবেদা, আমি 1 বছরের জাবেদা করে দেব, বাকি 2 বছরের জাবেদাগুলো আপনারা করে আমাকে পাঠাবেন। এন্ড দেন আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে খতিয়ান প্রস্তুত করবেন। খতিয়ান প্রস্তুত করবেন হচ্ছে যে অবচয় আর হচ্ছে অবচয় সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, এই খতিয়ানগুলো করবেন, করে আমাকে জমা দিবেন। কিভাবে? আপনারা আপনাদের গ্রুপে ছবি তুলে আমাকে পাঠান, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। আগামী দিন আপনাদের সাথে আমার কথা হবে। আগামী দিন হচ্ছে যে আগামীকালই আপনাদের সাথে আমার ক্লাস আছে, আর রাত 8টার সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে অবশ্যই বলছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে দয়া করে আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, কারণ কোনো আপডেট আসলে আপনাদেরকে দিব, আপনারা পেয়ে যাবেন। দয়া করে আপনারা এই কাজটা একটু করেন। আর আমি
ছোট ছোট করে কিছু কন্টেন্ট তৈরি করছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। আপনারা খুব শীঘ্রই আপনাদের ওই চ্যানেলে সবগুলো চ্যাপ্টারের উপরে কিছু কিছু কন্টেন্ট পেয়ে যাবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।